এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তাহলে কি ধরে নেব? মরে গেছে তারা? মৌ, নাহিদের হুঙ্কারে ঝংকার সুর তোলে দেয়ালে দেয়ালে। কেঁপে ওঠে মৌ। উপস্থিত সব দাঁড়িয়ে যায় এহেন গর্জনে। কেউ কেউ তো কেবিন হতে উকি দিয়ে দেখে কি হলো। ভেজা নেত্র তুলে সন্ধির করে মন পুরুষের চোখে ভাঙা গলায় বলে মৌ, জানাশোনা নেই, আপনিও তো এভাবে বিয়ে করেছেন। কই, অসম্মান তো হতে দেননি আমার। যত্ন ভালোবাসার অভাব রাখেননি। রাজভাইও নিশ্চয়ই খারাপ রাখবে না তাদের। খারাপ কেন, তারাও ভালোবাসার কাঙাল। কষ্ট পাওয়া প্রণয় পায়ে ঠেলবে না। দমড়ে মুচড়ে দিল নাহিদকে। টলালো পাহাড় সম পাথর মানুষটাকে হয়তো কিছুটা ছেড়ে দিল হাত মুখ। নাহিদ ধপ করে চেয়ারে বসে আড়তে কোনোই ঠেকে মুখ ঢেকে নেয় হাত দিয়ে। চোখের পানি মুছে কল লাগায় মৌ শ্বশুরকে। রিসিভ হলে বলে, আবু তাড়াতাড়ি আসো, আমি বাড়ি ফিরবো। উত্তর না শুনে কল কাটে সে। একটু শক্ত কথা না বললে ভাই বোনের মনোমালিন্য গুজবে না। কেউ তো কারো অংশে কম না। এগো দেখাতে এদের এসবের বাড়ির মুরব্বীদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আগের সেই হাসি খুশি ভাব নেই। শাশুড়ি মামি সব সময় মন খারাপ করে হয়ে থাকে। শ্বশুরকে এখন বাড়িতে পাওয়াই যায় না। সারাদিন বাইরে বাইরে কাটায়। উপরে শক্ত দেখালে কি হবে? নাহিদেরও হাজারটা দীর্ঘশ্বাস বলে দেয় কত অনুভবে রাখে বোনদের। লম্বিত নিঃশ্বাস ফেলে চেয়ে রয় ভঙ্গুর মানুষটার পানে। বেশ উপভোগ্য আড্ডা জমিয়েছে লিভিং রুমে রাকিনরা। যেন কমেডি সিরিয়াল চলছে। নওশী কিচেন নাস্তা বানাতে ব্যস্ত। রাজ আয়াতকে নিয়ে উপস্থিত হয় সেথায়। বসে নাইমের পাশে। আয়াত কুটুর কুটুর চোখে দেখছে চারিপাশ। কই তারা ফুপা নেই তো। ওর বাবুটাকে থামে হাস্যসভা। রাজ উত্তর দেবে কি থুতনি, তখনই ঘুমন্ত শ্রেয়সীকে কোলে করে প্রবেশ করায় রামিম। আয়াত প্রায় লাফিয়ে সে ওর পা জড়িয়ে চকলেট চায়। পেছন থেকে গার্ড এই সে আবদার মেটার প্রাণটার চকলেট নিয়ে ফের রাজের কোলে উঠে পড়ে। বাড়িয়ে দেয় প্যাকেট ছিঁড়ে দিতে। চুমো খেয়ে রাজ বের করে দেয়। খেতে খেতে দেখলেও লাগে বড়দের। সকলের অবাক নেত্র হায় হায় করে চোখ ডাকে ওরা। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে রামিমের ওদের ফিসফিসে কথায়। খানিক অপ্রস্তুত হয়। রাকিন মজার ছলে স্বর উঁচায়, কি বেলাস লোক রে বাবা, বড় ভাইদের সামনে লজ্জার মাথা খেয়ে বউকে কোলে তুলে ঘুরছে। বিরক্তিকর মুখ বানায় রামিম। বলে সে তপ্ত কণ্ঠে, গায়েত্রী রেখে আসতাম তাহলে। কথা টেনে ওকে শুনিয়ে রাজকে বলে, তোফ উনি কি সত্যি আমাদের ভাই? বিয়ে দেখি করতেই হয় না, মানে বিয়ের পর যে হারে পুরুষরা বইয়ের আঁচল ধরে ঘুরে, কখন যে ভাই বাদারদের ভুলে যায় বলা যায় না। তাই ভাবছি আমিও করে বউয়ের আঁচলের তলায় খাপটে মরে থাকবো। তুই এখানেই থাক, আমি এসে বোঝাচ্ছি যে তোদেরই ভাই আমি। থ্রেড দিয়ে রামিম পা বাড়ালে তোফ লাফিয়ে ওঠে সোফা হতে। চিল্লিয়ে বলে, ভাবি যান, খাবারটা বরং প্যাক করে দিন, বাসায় গিয়ে খাবো। আরে আরে ছোট ভাই, ভয় নেই, আমি আছি। নাইম কথায় তোফ হ্যান্ডশেক করে আরাম করে সোফায় বসে। ফের রাজ বলে এবার, কলিজা, যা রুমে তুই। তুই আর মানুষ হবি না। নবীর কথা জিহ্বা বের করে ভেঙায় তোফ। নীরব দর্শক আয়াত এবার হেসে দেয়। মুখরোচক নাস্তা নিয়ে আসে নসি। রামিমকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দেয় সেও। সোনার ঘাড়ে ব্যথা হবে এভাবে রাখলে। আর কফি কি রুমে দিব নাকি আপনি নিচে আসবেন? আছি আমি। সুস্থিরভাবে কক্ষে এসে নরম শরীরটা এড়িয়ে দেয় বিছানায়। তন্দ্রিত মিথিলা ঘুমের ঘোরে বরের হাত চাপড়ে ধরে পাশে ফিরে বালিশে মাথা ঠিকঠাকভাবে করে নিয়ে তলায় সে নিদ্রায়। রামিম দেখছে তার আদরেটাকে। গালে ঠোঁট দাবিয়ে চুমু খায়। হাত ছাড়িয়ে নিতে চায় কিন্তু পারে না। নড়চড়ে আরও বাঁধন অটুট করে মিথিলা। ঘুম কণ্ঠে আওড়ায়, জড়িয়ে নিন না। হাসি খেলে যায় রামিমের করপুটে। উপায় নেই, শুয়ে পড়ে পাশে। দুই পায়ের ফাঁকে ডান হাত গলিয়ে নিজের দিকে টেনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় বুকের সাথে তার শ্রেয়সীকে। কানের লতিতে চুমু দিয়ে কমফোর্ট মুড়িয়ে উষ্ণ বুকের ওম দেয় বুকে। বেঘর বউ বুঝতে পেরে হাতের বাঁধন ঢিলে করে নিজের উপর থেকে কমফোর্ট সরায়। বইয়ের গায়ের ওনা গলা থেকে নিয়ে পাশে রাখে। অসহায় গলা তার। খোলা বুকে উমে তুমি ঘুমাও, আর আমি চাতক ন্যায় চেয়ে নিজেকে সামলাই। ঘুম হরণি, এটা বড্ড অন্যায়।
গলার খাঁজে মুখ নিয়ে ডাক বসায়, সেখানে কমফোর্ট ঠিক করে দিয়ে রুমের সব পর্দা টেনে দেয়। লাইট নিভিয়ে টেবিল ল্যাম্প অন করে বেরিয়ে পড়ে রুম হতে। সে হসপিটালে বইয়ের কথার পর থেকে নাহিদ চুপ। সারা রাস্তায় কুলুপ এঁটেছিল, গাড়ি থেকে মৌকে নামিয়ে দিয়ে আর কোলে পর্যন্ত নেয়নি। হনহনিয়ে একাই ঢুকেছে বাড়িতে। মুকুল বৌমাকে নিয়ে এসেছে সামলিয়ে। বলেনি কথা ছেলের সাথে, না তো মৌকে জিজ্ঞেস করেছে কিছু। ওদের আসতে দেখে এগিয়ে এলেন নার্গিস, স্বামীর হাত থেকে ব্যাগ নিলেন। ছেলের গোমরা মুখ দেখে ইশারা করলেন। মুকুল ছেলেকে শুনিয়েই বউকে বললেন, তোমার আব্বা এবার সত্যি চড় খাবে আমার, বেশি বার বেড়েছে জনাবের। চলতি পা থামায় নাহিদ, পিছু ঘুরে বউকে ধমক দেয়। দাঁড়িয়ে আছেন কেন? কলিজা ছলকে ওঠে মৌয়ের। বাপকে তো আর কিছু বলতে পারবে না, বউয়ের ওপর ঝাঁজ মেটাচ্ছে। ধমক খেয়ে তড়িৎ মৌ বসে পড়ে সোফায়। মুকুলও কম না, দ্বিগুণ তেজে ঝাঁঝিয়ে ওঠে। খবরদার, আমার মেয়েকে ধমকাবে না। থতমত খায় নাহিদ, রুষ্ট হয় স্বল্প, আর রুমে যায় না। সোফাতেই বসে পড়ে, পকেট হাতড়ে ফোন বের করে ডায়াল প্যাডে নাম্বার তোলে পরিচিত। লাউড স্পিকারে দিয়ে রেখে দেয় টি টেবিলে। সবাই প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে সব উপেক্ষা করে কল রিসিভ হলে আগে নাহিদ সালাম দেয়। 4-5 দিন পর পার্টি অফিসে পড়ল রামিমের। অনেক কাজ পেন্ডিংয়ে পড়ে আছে, গুরুত্বপূর্ণ দলীয় মিটিং সহ ক্যাম্পাসে সভা সমাবেশের দিক নির্দেশনা, অতিথির লিস্ট, সবটাই নজর রাখতে হবে। আর ফুরসত নেই, 8 দিন পরেই ভিপি নির্বাচন। দলের ছেলেদের নিয়ে গোল টেবিল বৈঠক চলছে। কথার মাঝে জানতে চায় রামিম, নাইম শেখ ঝামেলা করছিল কোনো? না ভাই, 3 দিন থেকে ক্যাম্পাসে আসে না। রনির কথায় ভাবুক হয় রামিম। আবার কোনো মারপ্যাচ কষছে না তো? দপ করে জ্বলে উঠে অনল, ফোসফাস করে হুলকায় ছাড়ে শ্বাস। তড়িৎ বলে দেয়, তোদের ভাবির উপর 24 ঘন্টায় নজর রাখবি। গার্ড থাকবে, তবুও উল্টোপাল্টা কিছু দেখলেই একযোগে ধাওয়া দিবি। ভাইয়ের এমন অস্থিরতার কারণ জানতে মুখিয়ে সবার উৎসুকতা বাড়িয়ে দিতে তোফ বলে, সে ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা ভাই? সে ঠিক আছে, এমন হেয়ালি কথা নয়। দলীয় কাজ, নির্বাচন, এসবের থেকেও বেশি ইম্পর্টেন্ট তোদের ভাবি সুরক্ষা। টেবিল চাপড়ে চণ্ডাল গলায় বলল রামিম। বিস্মিত সবাই একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। তটস্থ হয় সব ভাইয়ের কথায়। শোন, সব কেউ যদি তোদের কিনে নিয়ে আমার বিরুদ্ধে কাজ করতে বলে, সোজা আমায় এসে বলবি। যত টাকার অফার দিবে আমি তার দ্বিগুণ দেব। তবুও বিশ্বাসঘাতকতা করিস না। বিমূঢ় সবাই বিভ্রান্ত, সব কথা খুইয়েছে। ভাইয়ের এহেন ভাবনায় ছি ছি করে ওঠে পর মুহূর্তেই। আশ্বস্ত করে প্রাণ দেবে, তবু বিশ্বাস ভাঙে না। রামিমেরা হুঁশ নেই কি বলছে সে। তার এমন কথায় তারই ছেলেদের খারাপ লাগতে পারে, কিন্তু শ্রেয়সী চিন্তায় খুইয়েছে ভাবনা শক্তি। চেয়ারে পিঠ ঠেলিয়ে দিয়ে কপালে আঙুল ঘষে অনবরত। আর ভালো লাগছে না কাজ। শুভ্রপরী ললাটে দীর্ঘ চুম্বন দিয়ে ওর বানানো 1 কাপ কফি লাগতো এই মুহূর্তে। ভাইয়ের মুষড়ে যাওয়ার রূপ দেখে ছেলেদের অবস্থা টালমাটাল। আগে ভাইয়ের পিছু টান ছিল না, দিব্যি চলে যেত দিন, কিন্তু এখন কাজ। নিজের থেকেও বেশি ভাবে কিভাবে বউকে আগলে রাখা যায়। এমন ম্যারমেরা পরিস্থিতি হাস্যোজ্জ্বল করতে বিষাদেও দাঁত কেলিয়ে কথা পারে তোফ। ভাই বলছিলাম কি, শুধু হাতে তো আর কাজে মন বসে না, তাই যদি ভাবির হাতের বিরিয়ানির পার্টি দিতেন। অবাক নেত্রে সব চোখ তাক করে ওর পানে। রনি দুম করে কিল বসিয়ে দেয় পিঠে। রাকিন পাশ হতে কনুয়ে গুতা দেয়। নবী মুখ চেপে ধরে, ফিসফিসিয়ে গালি দেয় অনেকেই। এমনি ভাইয়ের মেজাজ তুঙ্গে এ আবার ছ্যাবলামি মারায়। বন্ধ চোখের পাতা খুলে টান টান হয়ে বসে রামিম। টেবিলের উপর রাখা পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে সবার মুখ পরক করে বলে শীতল গলায়, সবাই কি তাই চাস? কাজুমাজু ভঙ্গিতে সব দাঁড়িয়ে বলে না কথা কোনো। রামিম স্বল্প হেসে নিজেই বলে পুনশ্চ, নির্বাচনের প্রচারণা শেষে যাবে কাজ দায়িত্বের সাথে পালন করবে আশা রাখি। অফিসে ভাবির হাতের বিরিয়ানি খেয়েছিস এতদিন, এবার বাসায় দাওয়াত দিলাম। চাঁদ বদনে উজ্জ্বলতা ছেয়ে গেল সবার। নবী তৌফের মুখে চাপা হাতে সরালে ডান্স শুরু করে দেয় সে। গুণ কীর্তনে 8খানা তারা দূর হতে অপরিচিত কণ্ঠ ভেসে আসে তখনই, আমারও দাওয়াত প্রাপ্য।
কোলাহল থামে কক্ষের নীরবতায় আচ্ছন্ন অফিসে শুধু গটগট আওয়াজ ওঠা বুটের শব্দ। সবাই চকিত তাকায় সে শব্দ উৎস পানে। চোখে সানগ্লাস, স্যুটকোট পরিহিত সাহেবিয়ানা চলনে উপস্থিত হয় ওয়াইন। আজ দুই ভাই সম্মুখ সাক্ষাতে পাশ থেকে কেউ বলে ওঠে, কানা নাকি? রুমেও কে গ্লাস পরে, শুধু ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে পুরোই ইগনোর করে। আবার এগোতে লাগে সে, টেবিলের কাছে এসে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। শান্ত রামিম চোখ সরায় না ওয়াইনের চোখ থেকে, না তো হাত মেলায়। সোজা প্রশ্ন করে, কি চাই? বাড়িয়ে দেওয়া হাত গুটিয়ে নিয়ে পকেটে পুরে চশমার আড়ালে ক্রোধিত লাল চোখ বুঝে নেয়। ঠোঁটে বাঁকা হাসি, দরাজ গলায় বলে, তোর বউকে? ছেলেরা ফুঁসে ওঠে। রামিম দাঁড়িয়ে পা দিয়ে লাথি বসে চেয়ারে। মাঝখানে প্রশস্ত টেবিল, তবু হেলে হিয়ে কলার ধরে ওয়াইনের ভাইয়ের প্রতিক্রিয়ার ছেলেরা ওর হাতে লাঠি, ব্যাট, স্টিক তুলে নেয়। গালি দেয় রামিম। বাঞ্চোত, জিপ টেনে ছিড়বো। শরীর দুলিয়ে হাসে ওয়াইন, বলে, রিল্যাক্স ছোট, এতদিন পর দেখা হলো, হাই হ্যালো সোজা কাজের কথায় গেলি, তাই মজা করলাম। কলারে হতে হাত ছাড়িয়ে নেয় ওয়াইন। কোনো কথা না বলে সোজা বলে দেয় রামিম। হাট ওঠার আগেই দূর হয় এখান থেকে। ওয়াইন কিছু বলবে, পুনরায় ধমকে ওঠে। ভাগ শালা। ছেলেরাও সমস্বরে চেঁচায়। কথা কানে যায় না? রাগ দমিয়ে ক্রোধিত চোখে রামিমকে শাসিয়ে চলে যায় ওয়াইন। রামিম আর দেরি করে না, বাইকের চাবি তুলে দৌড় লাগায়। তার এখন শুভ্রপরীকে দরকার। যাওয়ার আগে ছেলেদের সব বুঝিয়েও যায় কি করতে হবে। রাকিন তোফ সাথে যেতে চাইলেও নেয় না রামিম, তবুও পিছু নেয় তারা। আলাদা বাইকে করে একা ছাড়া যাবে না আর। বাসার অফিস রুমে খোশ গল্পে মেতে নাইম আর রাজ। ছোট্ট আয়াত মাঝে মধ্যে এটা সেটা হাতে তুলে জানতে চায় কি জিনিস সেটা। কথার ফাঁকে বাপ ফুপা মেয়ের জুরি প্রশ্নের উত্তর দেয়। তখনই ফোন বেজে ওঠে রাজের। টেবিল হতে ফোন তুলে দেখে সম্বন্ধী ভাইয়ের নাম্বার। অবাক রাজ, কল্পনায় নেই এমন সপ্তাচার্য জিনিস ঘটবে। ফোন নাইমের মুখের সামনে ধরে। নাইমও তবদা মেরে বিমূর্ত। রাজ সব সাইডে রেখে দ্রুত কল রিসিভ করে। ওপাশ হতে সালাম ভেসে আসে। সালামের জবাব দিতেই নাহিদের তেরাক কথা বলা শেষ। তুই কি অভাব অনটনে ভুগছিস যে একটা ফোন কিনে দিতে পারছিস না বউকে? অহংগলা রাজের। যথেষ্টই আছে, 3 প্রজন্ম বসে খেতে পারবে, আর আমার বউয়ের ফোনের প্রয়োজন পড়ে না। এপাশে ছেলের এমন বিহেভিয়ারে অতিষ্ঠ মুকুল সহ উপস্থিত সবাই মৃদু ধমকও লাগায়। ভদ্রতা রাখো। কান দেয় না নাহিদ। শ্বশুরের গলা শুনে সালাম দেয় রাজ। নার্গিস বেগম কথা বলবেন বলে ফোন চায়। তখনই ডেকে ওঠে আয়াত। গলা চিনে নিয়েছে। ওপাশে আয়াতের গলা শুনে সবাই বিস্মিত। তেমনি গলায় বলে ওঠে নাহিদ, আয়াত মামনি। রাজ ফোন দেয় আয়াতকে। দেয়, বলে সে, কেমন আছো সোনা? বাবাই? জি আম্মু, অনেক ভালো। তুমি ওই বাড়িতে কি করো? মনির কাছে এসেছি। নাইম ফোন নেয় মেয়ের হাত হতে, সালাম দিয়ে কথা পারে। আমিও এসেছি। দরাজে গলায় নাহিদের। ভালোই ধুলো দিতে পারিস চোখে। বউকে শ্বশুর বাড়ি রেখে বেশ ভরিবোধ চলছে তাহলে বোনের বাড়ি। আমরা তো জানি তোরা আমেনা ফুপির বাড়ি থেকে এসেছিস সে বাড়িতে। এপাশ হতে প্রশ্ন করে মিনারা তৎক্ষণাৎ। জামাই বাবাজিরাও গিয়েছিল? জি ফুপি, তবে রাজ ভাই আর নৌসি থাকেনি। পুলকিত সবার মন। মুকুল ফোন কেড়ে নেন। নাইমকে বলে রাজকে ফোন দিতে। তাই করে সে। এক হাতে ফোন ধরে উপর হাতে আয়াতকে কোলে তুলে নেয় রাজ। ভেজা গলায় প্রশ্ন করে মুকুল। মায়েরা কই? উত্তর দেয় আয়াত। ছোট মনি ঘুমে, বড় মনি আমার নুডলস রান্না করে। প্রাণ জোড়ায় মুকুলের কথা বাড়ান না আর। কাল তো যাবেই মেয়েকে দেখতে। ফোন ছেলের হাতে দিলেন। নাহিদ একদম মেইন সুসংবাদটা দেয় শুধু। তোর বউকে বলে দিস সে ফুপি আম্মা হতে যাচ্ছে। অভিনন্দন জানিয়ে রাজ প্রফুল্ল কণ্ঠে বলে, তুই নিজে এসে বলতি খবরটা, বা আমি যদি নৌশিকে নিয়ে যাই ও বাড়ি। কথায় দাড়ি টেনে দেয় নাহিদ এক বাক্যে। বাড়িতে আসার কোনো অধিকার নেই তোর। ভালো লাগাটুকু বিষাদের রূপ নেয় রাজের। ফোন কাটে। নাহিদ বাক্য ব্যয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুলের মালা হাতে দাঁড়িয়ে টোকাইদের মতো দেখতে এক ঠ্যাংরা কাঠির 19 কি 20 বছর বয়সী ছেলে দাঁড়িয়ে অপেক্ষায়। সে তার ভাইয়ের। প্রহর ফুরায় না, তবুও মুখে চোখে দারুণ জোশ ফুর্তি উপচে পড়ছে যেন। তার প্রতীক্ষার ইতি ঘটিয়ে গেট দিয়ে বাইরে আসে এক অবয়ব। সগৌরবে বুক ফুলিয়ে এগিয়ে আসে তার জন্য রত থাকা ভাইয়ের পানে। সে আসতেই ছেলেটি মালা পরিয়ে দেয়। মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিয়ে কথা পারে সেলিম। রতনরে 5 মাস পর এমন খোলা আকাশের নিচে তোর ভাই, কি যে ভালো লাগছে।
ভাই, তুমি নাই ধান্দায় মন্দা পড়ে গেছে। আকাশ পান হতে মুখ নামিয়ে তড়িৎ রতনের পানে চোখ তাক করে। বলিস কি রে? আচ্ছা বাদ দে, আমি এসেছি, এবার সব ঠিক হবে। তার আগে চল তোর ভাবির গোতর দর্শন করে আসি। চলো ভাই। হন্যে চোখে বিল্ডিংটা দেখছে সেলিম। বেশ পরিবর্তন হয়েছে। দারোয়ান রে ধরে জিজ্ঞেস করে, ফ্ল্যাট নম্বর 13-তে যে মালকিন থাকে তাদের একটু খবর দে। হাতে 500 টাকা গুজে দেয় সে সম্মতি জানিয়ে। দারোয়ান যায় কাজ সারতে। ঠোঁটে সিগারেট শলাকা চেপে রত হয় সেলিম অপেক্ষায়। আজ চমকে যাবে নারীটি। বেশ কিছুক্ষণ পরে দারোয়ানের সাথে একজন 50 সর্ধ পুরুষ আসে। সেলিম নিজেই হতবাক। রাগে লাগে প্রচণ্ড। মশকরা হচ্ছে তার সাথে নাকি। উষ্মায় কলার ধরে চড়া গলায় বলে, তোরে টাকা দিলাম ওই ফ্ল্যাটের মালকিনকে ডেকে আনতে, আর তুই কাকে ধরে নিয়ে এলি? রতন ছাড়িয়ে নেয় ভাইকে। হাঁসফাঁস চিত্তে বলে দারোয়ান, সেই ফ্ল্যাটের বাসিন্দা উনি। ওই ফ্ল্যাটে যে 2 জন মেয়ে থাকতো তারা কই? কার কথা বলছেন জানি না, কিন্তু ফ্ল্যাট আমি কিনে নিয়েছি। দাঁড়ালেন না ভদ্রলোক। এদের সুবিধার মনে হচ্ছে না। দারোয়ানকে পরে দেখে নেওয়া যাবে। আগে কংক্রিটে লাথি বসায় সেলিম। 2 হাতে মাথা চেপে ধরে চিল্লায়, তোর জন্য 5 মাস জেল খাটলাম, আর তুই কেনা রং ঢং করে বেড়াচ্ছিস? যে করতেই থাকিস না কেন, ঠিকই খুঁজে বের করবো। রাগে মস্তিষ্কে বিভ্রম ওর। পাগলপাড়া। সে ফুটপাতের এই মাথা থেকে ও মাথা পায়চারি করছে। 1 প্যাকেট সিগারেট টানা শেষ করে এখন আবার একটা ধরাচ্ছে। চট করে রতন বলে, ভাই, ভাবির সাথে যে মেয়েটা থাকতো তার বাড়ি গেলে কেমন হয়? এর আগেও তো গিয়েছিলে। থামে সেলিম। ওষ্ঠপুটে হাসি টানে। ঠোঁটে চাপা সিগার ফেলে দিয়ে হাস্য গলায় বলে, ভালো বলেছিস তো, ইচ্ছে করছে পটাপট কয়েকটা চুমু দিই। এই না ভাই। বেটা চল, দেরি হচ্ছে এখন। গুলশান এলাকায় বাইক থামায় সেলিম। পেছন হতে রতন নেমে মিলিয়ে নেয় চিরকুটের সাথে বাসার নাম্বার। বলে সে, ভাই এটাই ঠিক জায়গায় আইছি। ভেতরে ঢোকার সময় পথ রোধ করে দাঁড়ায় সিকিউরিটি গার্ড। সন্দেহতীত প্রশ্নবাণ ছুড়ে, কারা আপনারা? এইভাবে তো ভেতরে ঢোকা যাইব না। ভদ্রভাবেই বলে সেলিম, তোর মারিয়া ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। তাও তেজরা নজরে দেখে গার্ড বলে, খারাও কথা কইছি শিওর হই। পারলে এক্ষুনি এটাকে মেরে দিত। গার্ড নিয়ন্ত্রণে রেখে সায় দিল সেলিম। গার্ড ইন্টারকমে ফোন লাগায় মারিয়াকে। রিসিভ হলে বলে, ম্যাম, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। পরিচয় জানতে চাই মারিয়া। এই অবেলায় খবর না দিয়ে কে আসবে বাড়ি বয়ে দেখা করতে? পরিচয় জানা নেই জন্য সেলিমের মুখের দিকে তাকিয়ে পরিচয় জানতে চাইলে সে বলে, কলেজ ফ্রেন্ড। গার্ডটিও তাই বলল। চিনল না, তবুও দেনামোনা করে নিচে আসছে বলে কাট করলো লাইন। বেশ সময় নিয়ে নিচে আসে মারিয়া। থমকায় সে, সাথে ভীত হয়। ফিরতি পথ ধরলে ত্রস্ত পথ আটকায় দাঁড়ায় সেলিম। বিকৃত হেসে বলে, পালাও কই ময়না? আপদটা না জেলে ছিল, বাইরে আসলো কেমনে? আর এখন তো মৌ নেই। কি চায় সে? ভাবনায় ছেদ পড়ে সেলিমের প্রশ্নে। মৌ কই? শ্বশুর বাড়ি। ঠাটিয়ে চড় মারবো একটা। মস্করা হচ্ছে এখনো? সেলিমের চড়া গলায় তর্জনী আঙুল উঁচাই করে শাসায়, তুই কে যে আমার মজা করব? বিয়ে হয়ে গেছে ওর। আর হ্যাঁ, বাঁচতে চাইলে দূরে থাক ওর থেকে। বিশ্বাস হয় না সেলিমের। হাসে উচ্চরবে ব্যঙ্গ গলা ওর। চালচুলোহীন ফকিন্নিরে কে বিয়ে করবে? তার উপর বয়স তো 35-এর কটা ছড়িয়েছে। এবার মারিয়া হাসে বলল তার স্বরে, খোঁজ নিয়ে দেখ, এমনি বিশ্বাস হবে। ফকিন্নি ও না রে, রাজনে রানী এখন সে। দূর হ, আর এই বাসার আশেপাশে দেখলে পুলিশে খবর দিব। অশান্ত চিত্তে রামিম বাসায় ফিরল। অফিস এরিয়া থেকে আয়াতের হাসির ঝঙ্কার আসতে দেখে পথ ঘুরিয়ে সেদিকে গেল। হাঁটু মুড়ে বসে 2 হাত বাড়িয়ে দেয় সে। আয়াত ফুপা বলে ঝাঁপিয়ে পড়ে বুকে। এতক্ষণের উত্তাল বুকে প্রশান্তি নেমে এলো অনেক বল। বুকে জড়িয়ে সরিয়ে নেয় মাকে। গাল বাড়িয়ে দিয়ে বলে, পটাপট আদর দিয়ে দাও তো। অভিমানী সুরে বলে রাজ, মাকে পেয়ে ভাইকে ভুলে গেছো দেখছি। আগে এসেই তো এই আমার কাছে আদর চাইতে। উপস্থিত নাইম বলে, কি হিংসুটে। আয়াত তার কাজে লেগে 2 গালে সহস্র চুমু দিচ্ছে। করে তুলে নেয় রামিম প্রাণটাকে। ভাইয়ের পাশে গিয়ে গালে আদর দেয়। বলে, হয়েছে এবার। পুলকিত রাজ মাথা নাড়িয়ে সায় জানায়। রামিম মাকে নামিয়ে দিয়ে দৌড় লাগায় রুমে। দেখে তার শুভ্রপরী এখনো ঘুমে। এই মেয়ে ঘুম ছাড়া কিছু বোঝে না। গায়ের নোংরা পাঞ্জাবি খুলে ছুড়ে দিল কোথায়। অর্ধনগ্ন দেহটা বইয়ের গা ঘেঁষে কাত হলো। গালে চুমু দিয়ে আদরে ডাকে ঘুম ভাঙায়। এই যে ঘুম পড়ি, উঠুন এবার। ঘুম হালকা হয়ে আসে মিথিলার শরীর মোচড় দিয়ে। আড়মোড়া ভাঙে মুখের ওপর। আসা চুলগুলো সরিয়ে দেয় রামিম। নাকে আলতো টেনে দিয়ে শুধায়, এত ঘুম আসে কই থেকে?
খানিক অবাক হয়ে মিথিলা এই সময় রামিমকে দেখে জানাবে তো এখন কাজে থাকার কথা। মন পুরুষের গালে হাত রেখে সে আওড়ায়, মাথা নিচু করুন না। সব প্রশ্ন আঁকিতে চেয়ে রামিম চোখে হেসে ফের বলে, মিথিলা কিচ্ছি দিব। মাথা ঝুঁকিয়ে আনলে কপালে দীর্ঘ চুম্বন দেয়। মিথিলা দেরি করে না, রামিম কোলে তুলে নেয়। ফ্রেশ হবে একসাথে। সাজের মোহে ডুবে ধরা নিশির আক্রোশ ক্রমশ গ্রাস করছে শেষ আলোটুকু। স্টাডি রুমে আর রাজের কোলে নসি, তার কোলে আয়াত বসে। নসি বই পড়ে শোনাচ্ছে তাদের। নাইম বেরিয়েছে বাইরে। রামিম বাগানে ফোনে কথা বলছে। মিথিলা সেদিকে তাকিয়ে পা বাড়িয়ে গেল কিচেনে। কফি দিতে হবে জনাবকে। এত রাগ যে কই রাখে কে জানে। এখনো ফোনে ঝাড়ছে কাউকে। চটজলদি কফি বানিয়ে চলে গেল বাগানে। ঝট করে হাতে চাপা ফোন কেড়ে নিয়ে কেটে দিল। বলল স্বাগতক দিতে, পরে কথা বলিয়েন। রাগ করে না রামিম। দোলনায় বসে ইশারা করে পাশে বসতে। মিথিলা বসলো। নিজে এক সিপ নিয়ে বাড়িয়ে ধরে মন পুরুষের দিকে। রামিম বইয়ের হাতেই কফি খায়। চুপচাপ দেখে মিথিলা। চোয়াল ধরে ওর মুখ ফেরায় নিজের দিকে। চোখের ভাষায় জানতে চায় কি হয়েছে। সামনে আনে মুখ রামিম। মিথিলা পুনরায় ওর চোয়াল ধরে নিজের দিকে করে। তবুও নির্লিপ্ত। রামিম বলল, ভালো লাগছে না। মিথিলা দাঁড়িয়ে রামিমের দুই পা একত্র করে থাইয়ের উপর বাবু হয়ে বসে। লাজুক স্বরে বলে, মন ভালো করে দিই। কাটা এখন রাতের প্রহর। অন্ধকারাচ্ছন্ন ফিকে করে কৃত্রিম রোশনায় জ্বালিয়েছে মানব। কেউ ঘুমে, কেউ নিশাচারী হয়ে জাগছে এখনো। গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ওঠে ভোর সাদিকে। তেমনি রহমান ভিলা নিস্তব্ধতায় ডুবে আছে। নিশুতি ভোজ সেরে সবাই যার যার কক্ষে। শুধু ব্যতিক্রম ঘাটি গেড়েছে শাশুড়ির কক্ষে। ওষুধপত্র বক্সে ভরে দিচ্ছে। কাল নাস্তা সেরেই রওনা দিবে ঢাকা। শেষবার সব ভালোভাবে দেখে নিচ্ছে, কিছু ছাড়লো না নাকি। বিছানায় বসা নার্গিস চুপচাপ দেখছে রুমে ঢুকে। মুকুল এত রাতে বৌমাকে ব্যতিব্যস্ত দেখে উদ্বিগ্ন হলেন। মা, কত রাত হলো, এইভাবে জেগে থাকলে শরীর খারাপ করবে। নিজের বইয়ের দিকে ফিরে আওড়ায়, তুমি কিছু বলছো না কেন? বারণ করলাম তাও শুনছেন না। তড়িৎ মুখ খুললেন নার্গিস। কাজ শেষে লাগেজের চেইন লাগিয়ে উঠে দাঁড়ায় মৌ। বিছানায় শাশুড়ির পাশে বসে বলে, আদর বেশি হয়ে গেছে তোমার মেয়ের। বাবা, তুমি আজ দাদুর সাথে ঘুমাও, আমি আম্মুর কাছে থাকবো। পুনরায় উচ্ছল স্বরে আবদার রাখলো সে আজ যাবে না নিজের রুমে। হসপিটাল হতে ফেরার পর থেকে কথা বলেনি নাহিদ। রমণীরও অভিমান জমেছে, তাই রাতটা আর থাকবে না স্বামীর সাথে। বললেন নার্গিস, তোমার উনি থাকতে দেবে তো? গিন্নি, মেয়েটা মায়ের সাথে থাকতে চাচ্ছে, থাকুক আজ রাতটা। এক রাত বউ ছাড়া থাকলে কিছু হবে না। কথাগুলো বলে মোয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন ভদ্রলোক। একটা বালিশ তুলে প্রস্থান নিলেন রুম হতে। আজ শোয়া নাহিদ কোলের উপর ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল। রাত হলো, এখনো বউটা তার আসছে না কেন। সাইড টেবিলে তা রেখে রুমের বাইরে আসলো সে। নিজের বাপকে বিছানা বালিশ সমেত কোথায় যেতে দেখে কপালে ভাঁজ পড়ে। ওনার পথ রোধ করে প্রশ্ন করে, এসব কি? কথা বললেন না মুকুল। মুখ ঘুরিয়ে যেতে নিলে গম্ভীর গলায় পুনশ্চ আওড়ায় নাহিদ, রাগিও না আমায়। আব্বা, ঘুমাতে যাই। ছেলের মুখে চেয়ে বললেন মুকুল। দাঁড়ালেন না আর। ফোঁস করে শ্বাস ফেলল নাহিদ। এগিয়ে গেল মায়ের রুমের দিকে। বউকে সেখানেই পাবে বুঝলো সে। বউয়ের মনে কি চলছে এখন। আব্রু তার থমথমে। রাগ লাগছে প্রচণ্ড। এমন ছেলে মানুষের মানে কি? সে না হয় একটু তেড়ামি করেছে, তাই বলে নিজ থেকে কথা বলা যেত না? দরজা হতে দরাজ গলায় বলে, রুমে চলুন। কাঁথা গায়ে জড়াতে জড়াতে স্বামীর কথায় কিঞ্চিত মাথা তুলে রেখে মৌ উত্তর বিনা ঘুরে যায় উল্টো দিকে। নার্গিস মুখ টিপে হাসছেন। ছেলের আধারে গনা রাগান্বিত মুখ দেখে মায়াও হলো বটে। নাহিদ কালো বিলম্বতীত এগিয়ে এসে সোজা বুকে কথা সমেত চ্যাংতোলা করে কোলে তুলে নিল। মুখ নামিয়ে ফিস ফিস করে বলল, রুমে গিয়ে দেখি কত চুপ থাকতে পারেন। বিরক্তি পড়তে পড়তে ময়ের মুখে কোলেই বুকে হাত বেঁধে পড়ে রইল। আলতো করে বিছানায় বসিয়ে দেয় বুকে নাহিদ। ঘরে এসে গায়ের টি শার্ট খুলে লাইট অফ করে দেয় কক্ষের। শুয়ে পড়ে মুখে বুকে টেনে নিয়ে বলে নম্র স্বরে, দোষ কিন্তু আপনার। ইউ বিং রুড। বিরোধ স্বর তোলে মৌ। বুক থেকে পাশে শুয়ে দেয় বুকে নাহিদ। নিজ কাত হয়ে গলার ভাঁজে মুখ দাবিয়ে দেয়। ওর কর পিষ্টনে দাগ বসায় সেথায়। চোখ বুজে আবেশে মুখ হামচে ধরে স্বামীর নগ্ন পিঠ শুয়ে নেয়। গভীর আদরটুকু সময় নিয়ে থামায় কার্য নাহিদ। মুখ তোলে না। শাড়ির ফাঁকে পেটে হাত বুলিয়ে দিতে থাকে পরম স্নেহে। তারই অংশ রয়েছে এখানে জানায়। কোন অনুভূতির সাথে পরিচয় করার জন্য ধন্যবাদ বেগম। স্মৃতিনগরের ডাইনিং এরিয়ায় বিশাল টেবিলের কোন লাগোয়া চেয়ারে বসা বাড়ির গুটি কয়েক মানুষজন। চার চড়ুই বাদে আজ আয়াত নাইম পাত পেরেছে। এক প্লেটে রাজ আয়াতকে খাওয়াই দিচ্ছে নসি। বিয়ের পর থেকে একবেলা বাদ জানি রাজের বউয়ের হাতে খাওয়া থেকে হাত থামিয়ে কথা পারে নাইম। রাজকে উদ্দেশ্য করে
থাকলাম অনেক দিন, দাওয়াত খেলাম, বোন জামাই সহ খালার বাড়ি। কাল আমিও নিয়ে ফিরবো ভাই। ছুটি শেষ, ডিউটিতে জয়েন করতে হবে। সবাই চায় ওর পানে। মিথিলা নাকচ করে এক বাক্যে, আরো 2 দিন থাকবে? হ্যাঁ ভাই, নাইত ভাইও তো জানলো তোমরা এখানে, তাই 2 দিন পর জয়েন হলো, সমস্যা কি? বইয়ের পিঠ পিছে রামিম বলল। কোলে রাখা আয়াতকে বাধা বাহুবন্ধী দৃঢ় করলো রাজ অজান্তেই। যাওয়ার কথা শুনেই কোথাও একটা ব্যথা অনুভব হচ্ছে ওর। একদিনই ছোট্ট প্রাণটা তার মায়া জড়িয়ে নিয়েছে রাজকে। সাথে বুঝলো ব্যাপারটি, তবুও দেনামানায় উত্তর করলো, সে দেখা যাবে। বলার কিছু নেই নসির, শুধু তাকিয়েই ভাইয়ের মুখপানে ভিজে আসছে চোখ। নিজের মায়ের পেটের ভাই ফোন দিয়েছিল, কথা বলেনি তার শোকে। এখনও ভাইটা চলে যেতে চায়, ভার লাগছে বুকে। বোনের আধার ঘনা বিষাদিত মুখে দেখে নাইম কাষ্ঠ হেসে বলে, পাগলিটা মন খারাপ করতে নেই, ছুটি পেয়েই সপরিবারে আসবো তো। খাওয়া আর হলো না কারোরই, গলা দিয়ে নামছে না খাবার। রদ পড়ল 900 ভোজনে। মিথিলা রামিম দাঁড়ালো না আর, নিচে রাজ সোফায় বসলো। সাথে নাইমও। নসি টেবিল সাফাই করছে, বাকি খাবার রেখেছে ফ্রিজে। সেথায় সতর্ক নজর বুলিয়ে অসহায় গলায় আওড়ালো রাজ, তুমি যাচ্ছ, তার উপর বড় ভাইয়ের বাবা হওয়ার কথা আমার মুখে শুনলে আর সামলাতে পারবে না নিজেকে। ফ্যাসাদে ফেললে ভাই। এমনি নাহিদের ফোন দেওয়াতে ভয় আছে, ভাবছে খারাপ কিছু হয়েছে ও বাড়িতে। অনেক কষ্টে শান্ত করেছি, এখন যদি বলি এসব আরও কষ্ট পাবে। দীর্ঘকায় শ্বাস ছাড়ল নাইম। ভাষা নেই সান্ত্বনা দেওয়ার, না তো সে এখানে সারা জীবন থাকতে পারবে। নিজেরও ঘর সংসার আছে। বলল, এখনই বলার দরকার নেই, আমি যাওয়ার পর জানাবে না হয়। উঠে দাঁড়ায় সে। রাজের কোল থেকে মেয়েকে নিতে হাত বাড়ায়। দেয় না রাজ। ঘুমন্ত মায়ের কপালে চুমু খেয়ে বলে, আজ আমাদের সাথে থাকো। শুভরাত্রি। বলে রাজের পিঠে চাপড়ালো নাইম। পুনশ্চ বলে, তোমরাও ফ্যামিলি প্ল্যানিং করো। তাই করতে হবে। হাসলো দুজন। নসি আসে কাজ শেষ করে, ছোট চোখে বলে, রাত জেগে আরো আড্ডা চলবে দুই ভাইয়ের। চলল তারা যে যার রুমের দিকে। রাতটা দীর্ঘ হতে চলেছে হয়তো করাল গ্রাসে। ভয়াবহতা নামবে আরও। গভীর রজনী নিজের শ্রেয়সীকে ঘুম পাড়িয়ে সন্তর্পণের রুমের বাইরে বের হলো রামিম। সোজা ভাইয়ের রুমের সামনে এসে আলতো করে নক করলো দরজায়। ঘুমের ভান ধরা রাজ ইশারা শব্দ চোখ খুলল। বুক হতে ছোট্ট মাকে বইয়ের বুকের কাছে শুয়ে দিয়ে নড়ে চড়ে নসে আয়াতকে নিয়ে পাশ ফিরে ঘুমে তলায়। রাজ বিছানা থেকে নেমে ওদের গালে চুমু খায়। কমফোর্ট ঠিকঠাক করে বেরিয়ে যায় নিঃশব্দে সেও। সদর দরজার সামনে গাড়ি দাঁড় করানো কয়েকটি ডন নির্লিপ্তিতে বসের আসার অপেক্ষায়। কয়েক অস্ত্র সজ্জিত বডিগার্ড তটস্থ। রামিম রাজ আধার ছিঁড়ে বেরিয়ে আসলো বাসা থেকে। ক্রোধিত দুই ভাই চুপ থেকে একসাথে গাড়িতে বসলে ড্রাইভার স্পিড মিটার তুঙ্গে চুলে ছোটায় তা। গন্তব্য তাদের এক যে। গাড়ি এক পরিত্যক্ত ভাঙা গোডাউনের সামনে। নিস্তব্ধতা ফিকে করে দুই ভাই। গটগট বুটের শব্দ প্রতিধ্বনি ছড়িয়ে এগিয়ে যায় নির্দিষ্ট স্থানে। তন্মধ্যে আওয়াজ আসে ডনের, সকাল থেকে খেতে দেয়নি বস, তবুও মুখ খুলছে না। রামিম পা থামিয়ে ডনের পাশাপাশি হয়, কাজ জড়িয়ে কদম মেলাতে মেলাতে শুধায়, মার দিয়েছিস কি? না ভাই। আজ্ঞাবহ ডনের কথায় সন্তুষ্ট হলো রামিম। মজার স্বর তোলের কথায়, আজ হোলি খেলবো রে শ্যাম। করপুটে বাঁকা হাসি রাজের। মনোপুত ভাইয়ের কথায় ভীষণ ভালো লাগায় ছেয়ে গেল অরিন্দ। ভেতরের কক্ষে এসে থামে সবাই। মেঝেতে হাঁটু গেড়ে বসা এক যুবক। ভয় নেই চোখে মুখে এক ফোঁটা, যেন সে জানে আজ আলিঙ্গন করতে হবে মরণকে, তাই ভীত হবে না। ছেলেটির এমন কুণ্ঠহীন নির্বিকার চোখ দেখে ক্রাশ উঠে রামিমের। দাউ দাউ করে বহিঃশখা ছোটে গাত্রে এস মুহূর্তে লাথি বসায় তার ডান ঘাড়ে। এক পাশে আছড়ে পড়ে যুবকটি। মেঝেতে বাম পাশে থেতলে যায় কিছু। কান দিয়ে গলগলিয়ে লোহর স্রোত নামে। ওর ব্যথা দুর্গঙ্গানির চেয়েও রামিমের হলকায় তপ্তর শ্বাস ঠিকরে পড়া লয় বেশি জোরালো। তবুও মন ভরেনি। ফের মারতে উদ্যত হলে রাজ গার্ডকে ইশারায় থামাতে বলে ভাইকে। দুজন রামিমের দুপাশে চেপে ধরে আটকায়। ব্যাঘাত আশায় রাগ আরও বাড়ে। গালি দেওয়া শুরু করে। বেগতিক ভাইকে থামাতে রাজ ধমক লাগায়, এবার শান্ত হ, নাইলে বের করে দিব। ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় নিজেকে রামিম। চুপ হলেও জ্বালা মেরছে না তার। হাত নিষ্পিস করছে সিগারেট চায়ে ভাইয়ের থেকে। পকেটে হাত রেখে রাজ সিগারেট ঠেলে দিলে তা ঠোঁটে চেপে ধরায় রামিম। রাজ সাবধান বাণীও শোনায়, স্বেচ্ছায় চাইলি আদরিনী বকলে আমার দোষ দিবি না। নিজেকে যথাসম্ভব শান্ত রেখেছে রাজ। কথা বের করতে হবে যে পেট থেকে। গার্ড চেয়ার দেয়, তাতে বসে আলতো করে আহত ছেলেটির কলার চেপে নিজের মুখোমুখি করে। শীতল গলা রাজের, টাকা কি তোর জীবন বাঁচাতে পারবে?
দশাশই মৃতপ্রায় অবস্থা ছেলেটি বুঝলো কি বুঝলো না, উল্টো নিজের মতো টেনে হিঁচড়ে গলা দিয়ে অস্ফুট পানি চাচ্ছে এক নাগাড়ে। ঘাড় ঘুরিয়ে রাজ নজর তাক করে ডনের দিকে। দ্রুত ডন পানির বোতল এগিয়ে দেয়। ছিপি খুলে পানির বোতল ছেলেটির সামনে রাখে। রাজ বলে তার স্বরে, পানিও পাবি, বেঁচেও যাবি। আবার মুখ বন্ধ রাখার জন্য যা টাকা পেয়েছিস তার দ্বিগুণ পাবি। শুধু বলে দে কে বা কারা সেই রাতে বাড়িতে হামলা করেছিল। আধো হুঁশে সামনে পানি দেখে উত্তর বিনা হাত বাড়ালো যুবকটি। তা নিতে রাজ সরিয়ে নিল বোতল। বলল রাগান্বিত স্বরে, ধৈর্যের পরীক্ষা নিস না। বাঁচতে চায় সবাই, এসব কাজে করে উসুল থাকে, মারবো তবুও মুখ খুলবো না। কিন্তু একসময় প্রাণ ভয়ে কেউ উগলে দেয় সত্য, নত স্বীকার করে শপথে। শিউরে মৃত দূতের আগমনে বলে দেয় যুবকটি। শুনতেই শরীরে শিথিল হলো রাজেশ। হাতে থাকা ছেলেটাকে ছেড়ে দিয়ে বুঝে নিল আখিদয়। ছেলেটি হুমড়ি খেয়ে পানির বোতল লুফে নেয়, হায় গলায় ঢালবে। পূর্বে ক্রোধিত রামিম গার্ডের হাত থেকে গান নিয়ে ওর মুখে চেপে ধরে। পরপর ট্রিগার চেপে মুখেই সব বুলেট গেঁথে দেয়। খুলি ফেটে বেদ করে মস্ত কিছু ঝাঁঝরা হয় আবরু। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে কক্ষ। রাজ তড়িৎ চোখ করে অবাক, সে তেমনি কণ্ঠে বলে, আমি থাকতে তুই কেন হাত নোংরা করতে গেলি কলিজা? সাধারণ কোনো নারী নয় উনি, মা ছিলেন আমার, তোর আরও নির্মম মৃত্যু প্রাপ্য। বিক্ষুব্ধ রামিম নিথর দেহের বুকে পা তুলে দিয়ে হৃদয় নিংড়ানো কথা উগলে দেয়। তোয়াক্কা হেলায় ফেলে ভাইয়ের কথা। চোখে আজ আবার নোনা জলে টলমলে ওই রমণীর সুশ্রী মুখখানা মনে ভাসলে এখনো বুক পড়ে। তার ফাঁকা স্থান অন্য কাউকে দিয়ে পূরণ হয় না। আর দাঁড়ায় না রামিম। হাত যেহেতু আজ রঞ্জিত হয়েছে, এর শেষ দেখে ছাড়বে। কলিজার মনোভাব বুঝে রাজ থামায় ওকে। ওকে জাপটে ধরে শান্ত করতে চায় ভাঙা গলায়। রামিমের তবুও যেন দাপুনি ঠিকরে আসছে কথায়। জানোয়ারটার শেষ দিন আজই হবে। তুই যা বলবি তাই হবে কলিজা, তবে এখন শান্ত হ। লাভ নেই গিয়ে, পাবি না তো, গা ঢাকা দিয়েছে। ভাইয়ের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল রাজ। কথাগুলো ক্ষয়ে আসে রামিমের ক্রুদ্ধচারণ। সেও তো জানে নাহিমের দেখা নেই। তবে যে গর্তেই থাকুক না কেন, কতদিন থাকবে, আদেশ করলো রামিম স্বগতোক্তিতে। আরও লোক লাগাও। বেরিয়ে পড়ল রাজ ভাইকে নিয়ে। এখন তার সামলানো সাধ্যতীত। কেবল আদরিনী পারবে সামলাতে তার পাগল পুরুষকে। গ্রীষ্মের সকালটাও যেন পুড়িয়ে দিতে চায় ধরিত্রী। গরমের তীব্রতার সাথে বেলা বাড়ছে, পাখালির আনাগোনাও কমে আসছে। স্মৃতিনগরে বাগানে দিনের সূচনায় 3 চড়ুই এখনো ঘুমে। নসি গোসল দিয়ে ভেজা মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হলো ওয়াশরুম হতে। আজ অনেক কাজ তার। রান্নাবান্নার সামনে ভাই চলে যাবে জন্য কিছু কেনাকাটা করে দিতে হবে, অফিস যেতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে নিল সযত্নে। সাইড টেবিল থেকে একটু কফি মগ নিয়ে পা বাড়ায় কক্ষ ত্যাগে। অমনি ওনায় টান খেয়ে থামে সে। পেছন ঘুরে দেখে মন পুরুষের ঘুমো ঘুমো চোখে দুষ্টুমি রেশ। এতক্ষণ বইয়ের সকালের স্নিগ্ধ রূপ নিবিড়তায় হরণ করছিল রাজ। ভ্রু নাচিয়ে ছাড়তে বলে ওনা। নসি চিত হয়ে থাকা রাজটা আলতো টান দেয় ওনায়। নসি পরে গায়ের উপর ওর। সুযোগ বুঝে রাজ চাপটে ধরে পিষে নেয় শরীরের নিচে। থামে না আর। বইয়ের মেদুর গালে বেশ কয়েক চুমু দিয়ে মুখ তুলে চোখ টিপ দিয়ে বলে বসে, ভর সকালে গোসল করার কারণ কি ম্যাডাম? ছাড়ুন পাজি লোক, পাশে আপনার ছোট মা আছে। তড়িৎ রিয়াকশনে নসি হতবুদ্ধি সাথে চুমুর বর্ষণে রাজ থামলে ওকে সরাতে বলে উঠে কথাগুলো। সরেনা রাজ পাল্টা জানতে চায়, পালাই স্বভাব কই পেয়েছো? খানিক মাথা উঁচিয়ে দেখেও নেয় আয়াতকে। পরিস্থিতি অনুকূলে অবাক নসি দুহাতে রাজের কাঁধ ধরে সরাতে চায় নিজের ওপর হতে। ঝাঁঝালো গলায় ওর, সারাদিন ভূত এসে আদর দিয়ে যায়। মাথা এগিয়ে নিচ্ছে রাজ। শ্রেয়সীর রাঙা কোমল পিবরের সিধু সুধা পান করতে চায়। ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয় সে। একদমে গভীর শ্লেষে সবটুকু আস্বাদ শুষে নিচ্ছে আবেশে। শ্বাস ঘন হয়ে আসে নসির। দম ফুরিয়ে বুকের ওঠা নামা দ্রুত হয়। মন পুরুষের অবাধ্য হাতের বিচরণে নিজেও তাল মেলাতে শুরু করে। মাঝেই কার্যরত রাজ থামে আয়াতের ডাকে। বাবু। হতাশ শ্বাস আসে রাজের বুকে চাপা। নসি বরণে শ্বাস ফেলেছে। বইয়ের ওপর থেকে নিজের মুখ নেয় প্রাণটার সম্মুখে। ফের বলে, আয়াত কি করছো? আদর দেই মা তোমার মনিকে। সোজা সাপটা ফুপার কথায় অবুঝ আয়াত নিজেও আবদার ছড়ে। আমারও চাই। ছোট মায়ের দিকে যায় রাজ। টুপ করে গালে একটা আদর দিয়ে পেটে মুখ গুজে কাতু কাতু দেয়। দৃঢ় হাসির কলতানে মুখের হয় কক্ষ। আর না পেরে আয়াত লুকিয়ে নেয় নিজেকে কমফোর্টের নিচে। কাত হওয়া রাজ হাস্যবোধনে কিঞ্চিত কমফোর্ট সরিয়ে মায়ের মুখটা বের করে বলে, আরো আদর চাই।
নসি সামনে নিয়ে গায়ের ওড়না ঠিক করে কাত হয়ে স্বামীর গায়ের উপর দিয়ে আয়াতের ঠোঁটে কিচ্ছি দিয়ে শুভ সকাল জানায়। আয়াত প্রতিলোমে সালাম জানালে পুনরায় আদর পায় মনির। উঠে দাঁড়িয়ে তারা দেয় নসি তাদের ফ্রেশ হতে। রাজু প্রাণটাকে কোলে নিয়ে নামে বিছানা হতে। ঠোঁট উল্টে বলে, ফ্রেশ করাবে কে? কথা বাড়ায় না নসি। চেয়ার মেলে দেওয়া তোয়ালে কাঁধে চেপে চুপচাপ ঢুকে পড়ে ওয়াশরুমে। রাজও যায় পিছু। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ভারিয়ে ধরলে রাজ আঙুলে পেস্ট তুলে নাকের ডগায় লাগিয়ে দেয় বইয়ের। ফুপার দেখে আয়াত একই কাজ করে হাসি খিলখিলিয়ে। নসির চোখে শাসায় তাদের থোড়াই ডরায় নাকি রাজ। টুপ করে ঠোঁটে চুমু দিলে তা অনুসরণে আয়াত নিজেও দেয় চুমু মনির ঠোঁটে। মৃদু হাসির ফোয়ারা ছড়ায় নসির বদনে। তোয়ালে হ্যাঙ্গারে রেখে বলে নসি, বাকিটুকু নিজেই করুন। ওকে। আর জ্বালায় না রাজ। রুমে এসে নসি বিছানা ঠিক করে কাবার থেকে পোশাক বের করে বেডে রাখে, না হলে আবার বাড়ি মাথায় তুলবে। সুরম্য মোহতায় আদরের ছানার ন্যায় বুকে সিটিয়ে মিথিলা শান্তির ঘুমে ব্যাঘাত আসে। নাকে উৎকট কিছুর গন্ধে তন্দ্রা ঘরে মুখ কুচকে নিয়ে সরতে চায়। রামিমের বাঁধন দৃঢ় বইয়ের কিঞ্চিত নরণে আরও সিটিয়ে নেয় বক্ষে। এতে নাসাতন্ত্রের জোরালো হয় গন্ধের তীব্রতা। গা গুলিয়ে আসে মিথিলা। ধরপড়িয়ে উঠে পড়ে সে। রামিমও হুড়মুড়িয়ে ওঠে। অস্থির হয় ব্যাকুলতা ঢালে কণ্ঠে, শুভ্র বড়ি কি হয়েছে? শরীর খারাপ লাগছে? গালে হাত রাখে বউয়ের। আরও গা ঘেঁষলে মিথিলা দূরে সরে ঝাঁঝালো গলায় বলে, আবার ছাইপাশ গিলেছেন? রাগান্বিত আব্রু মিথিলার ফুসছে প্রকট ইচ্ছে তার কাঁচা চিবিয়ে খাওয়ার। বিছানা থেকে নেমে গেল চুপচাপ। রামিম হ্যাবলা বনে। রাগ আসছে নিজের উপরই। কাল মেজাজ হারিয়ে ক্রোধে বসে সিগারেট টেনেছিল। বাসায় ফিরে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে তো 2টার বেশি খায়নি। মুখে এত গন্ধ থাকারও কথা না। পরীক্ষা করার জন্য হাত মুখের কাছে নিয়ে ফু দিচ্ছে। এতে বিপরীত হলো সেটা। ওয়াশরুম হতে বেরিয়ে মিথিলা দেখলো মন পুরুষের কাণ্ড। খেই হারালো আরও। চোখে শাসানি দিয়ে বেরিয়ে গেল কক্ষ হতে। রামিম নিজের মাথায় নিজেই চাপড় মেরে বকে দিল, হাদারাম খেয়েছিস? ভালো কথা, ব্রাশ করে তো বইয়ের কাছে আসবি, এখন ঠেলা সামলা। নসি এক মনে কিচেনে রান্না করছে থমথমে বদনে। সেখানে উপস্থিত হয় মিথিলা। বেশ শব্দ করে জিনিসপত্র রাখছে, কফি বানাচ্ছে। অবাক নসি। বোনের হাত ধরে মুখোমুখি করে জানতে চায়, সকালবেলা চাঁদ বদনে অমাবস্যা কেন? মিথিলার উত্তর পাড়ার আগেই রামিম আসে সেখানে। সম্মোহনী গলায় ডাক দেয়, শুভ্র বড়ি। চেঁচাচ্ছেন কেন? টেবিলে বসুন, ব্রেকফাস্ট দিচ্ছি, তা খেয়ে কাজে বেরিয়ে যান। রুষ্ট জবাবে কথাগুলো বলে মিথিলা। মাথা নত করে নেয় রামিম। নসি বোনের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। রাজ টাইমও আসে সেখানে। বসে চেয়ার টেনে। রামিম উল্টো ঘুরে জয়েন হয় ভাইদের সাথে। এখন চুপ থাকাই ভালো। নাস্তার প্লেট এনে টেবিলে রাখে মিথিলা। নসিরও খারাপ লাগছে বোনের এমনতর ব্যবহারে, বলেই বসে, শোনা, এমন করার মানে কি? জিজ্ঞাসু দৃষ্টিতে বুকে হাত বেঁধে মিথিলা তাকায় বোনের পানে। নালিশ জানায়, কিছুই না, করেছে তো তোমার দেবর। আমার কোনো দোষ নেই, সব ভাইয়ার দোষ। তড়িৎ বিরোধীর কথায় রামিম নিজের গুণা ভাইয়ের গাড়ে চাপায়। বিস্মিত রাজ আওড়ায়, ভুল করে এখন আমায় ফাঁসানো হচ্ছে। নসি নিজেও বুকে হাত গুজে স্বামীর মুখে চেয়ে জানে না কি দোষ করেছে। তবে দুই ভাই একত্রে তাহলে কিছু গন্ডগোল আছে জানতে চায় বোনের কাছে। জনাবদের অপরাধ কি শোনা? স্মোক করেছে। এই না না রাগিনী, আমি নির্দোষ। রাজ বলতে দেরি রামিমও বলে, একদম না। নিজেও ঠেলা বুঝছে, এখন ভাইকেও বোঝাতে চায়। কাজ হলো বটে। ফুসছে নসি বোনের কথা। মিথ্যে হবে না। ক্রোধিত অনলে চুপচাপ বসে একাই খেতে লাগে সে। মধ্যাহ্নক্ষণে বিশাল কনফারেন্স রুমে মিটিং চলছে, কিন্তু মিটিংয়ের মধ্যমণি উপস্থিত নয়। তবুও কাজ থেমে নেই। সাইড কাজ চলছে রাজের তদাকরিতে। কাগজপত্র চুক্তিনামা রেডি করছে। ব্যস্ত ভঙ্গিতে আসে নসি সেখানে। তার আগমনে সবাই দাঁড়িয়ে কুর্নিশ জানায়। এখন তো যে সে কেউ উনি শাহ গ্রুপের মালকিন। কর্মর্দন সেরে বাকি কাজ ছাড়তে বলে। তার ছাড়া আছে ওর। এদিকে রাজের দশা নাজেহাল। বউ সামনে থাকলে ভুলে বসে সব। এখনও তেমনই বেসাতি ধরকানে অস্থির মন অলিন্দ। কাজ শিকই তুলে চেয়ে আছে শ্রেয়সীর মৃদুর আবরুতে। কাজে ভুল হচ্ছে নসির। বার কয়েক চোখের ভাষা সাবধান করল রাজকে। তবুও রাজের হেলদোল নেই। এক পর্যায়ে নসি টেবিল কোনোই ঠেকিয়ে হাতের আঙুল পৃষ্ঠ হাতে রাখে। মন পুরুষের চোখে চোখ রাখে ভরা সভায়। তবুও রাজ বেহায়া হয়েছে। তার এমন মুগ্ধ চাহনিতে শিহরণ আসে নসির। সব কিছু ছাপিয়ে নসি হাত ব্যাগে হাতে একটা ক্যান্ডি বের করে ঢিল দেয় রাজের বুকে। তবুও রাজ পলক ঝাপড়ায় না। নত ধ্যান সরায়। বলে, নসি, এত কি দেখেন? দেখার শেষ নেই, তবু তৃষ্ণা মেটে না। এই আখি তারাস যায়, চাতক নাই কাতর রয়।
সবাই বিমূর্ত বড় বড় চোখে দেখছে কপত কপতিদের নসি লজ্জায় মুড়ি মুড়ি লাভায়িত কপলদয় লাজুক নেতানো মস্তক হায়রে রেশে মৃদু উষ্ণ নিঃশ্বাস শুধু রাজের জন্য সবার নজর শ্রেয়সীতে দেখে হুঙ্কার ছুড়ল রাজ। আউট। ওর ধমকে সব পগার পার কালম বিলম্বিত রাজ নিজের বসার চেয়ার এগিয়ে বইয়ের সামনে আনে মুখ লুকিয়ে নেয় গলায় লম্বা শ্বাস টানে নিজের ভেতর আওড়ায়। এমনই করে আমায় ডুবিয়ে রেখো তোমার অতল মায়ায়। বৈরী প্রণয় গুঞ্জনে মাতোয়ালি মোহে ডুবে কক্ষের আবহাওয়া দুই চোরের সন্ধি পেতেছে আজ আষ্টে পৃষ্ঠে উষ্ণ আলিঙ্গনে বুকে লেপটে রয়েছে অপরের দুজন আবেশী বোধ নৈরাজে নীরবতার চাদর মিলে দেওয়া কেবিনটায় তার রেশ ফিকে করে আওড়ায় রাজ। রাগিনী, কখনো আলাদা হব না আমরা। মনোপ্রণয়ী ছোট্ট বুকটায় পরপর না ঘষে রাজের বন্ধনে রাখা হস্ত দুখানি আরও দৃঢ় হয় ওর পিঠের পরম যতনে বুলিয়ে দেওয়া হাত থামায় নসি এতে বক্ষে থাকা একান্ত মানুষটার মুখটা আজলায় নিয়ে চোখের তারায় নিজ আখির মিলনে বলল, এত উদ্গ্রীব কেন আজ? শান্ত স্রোত ল্যাপটানো রাজের বদনে, কিন্তু একটু টলেছে তার ভীত কাল রাতের পর থেকে। ভেতরে অস্থির সে তবু হাসির পশ্চা সাজিয়ে ঠোঁটের স্বল্প নাড়ায় মস্তক বোঝায়। না তো। কর্পুটের শ্লেষ্মা আহরণের বাসনায় এগোনো প্রয়াসে ভাটা পড়ে রাজের কেবিন দরজার অপাশ হতে শোনা যায় মিস মিনার নম্র স্বর। স্যার, ক্লায়েন্টরা ওয়েট করছে, সাইট ভিজিটিং এ যেতে হবে আপনাকে ওনাদের সাথে। মুখে রাগের আভাস বকে ছেড়ে দিয়ে ঠিকঠাক হয়ে বসে আদলে যৎসই গাম্ভীর্যের ঘন ঘটা টেনে দরাজ গলায় বলল রাজ। ভেতরে আসুন। মিনা ঢোকে কেবিনে, ছাড়া পেতেই নসি টেবিল হতে ব্যবহার্য জিনিস হ্যান্ড পার্সে ভরে নেয় আদেশ সূচক গলায় ওর। সুজন ভাইকে বলুন পারুকে হোস্টেল থেকে নিয়ে আসতে, ড্রাইভারকে জানান আমি বের হব। ওকে ম্যাম। উত্তর দিয়ে মিনা চায় রাজের মুখে জনাব জানায় আশায় রাজ ওনাকে আমলে না নিয়ে বউকে জিজ্ঞেস করে, এত তারা কই যাবে? সকালে না বললাম কিছু কেনাকাটা করব। উঠে দাঁড়ায় রাজ, কিছু ফাইল চেক বুক অ্যাসিস্ট্যান্ট এর হাতে তুলে সব কাজ বুঝিয়ে দিয়ে আদেশ দেয়, বাকিটা আপনি সামলে নিয়েন। আপনি কি করবেন? নরসির স্বগতোক্তি প্রশ্নে হেয়ালি উত্তর রাজের, বউয়ের পিছু গুড়গুড় করব। মিনা প্রস্থান নাই হুকুম তামিলে, কপালে ভাঁজ আসে নরসির শাসানির সুর তোলে কণ্ঠে, এমন করলে আপনার ব্যবসা লাঠে উঠবে। হৃষ্ট হাসি ঝরায় ঠোঁটে, মাথা নামিয়ে বইয়ের কপালে চুমু দিয়ে কোমর পেঁচিয়ে একসাথে কদম আঘাতে থাকে, বলে জানায় সে, সেটা আপনার ভাবার বিষয় নয় ম্যাম। বিরক্ত করবেন না বলে দিলাম। খানিক শক্ত শোনায় নসির কথা, এখন জ্বালিয়ে যাবে পুরোটা সময়। হাজার চুমুর বর্ষণে সিক্ত করে অতিষ্ঠ করে ছাড়বে রাগিনীর আভা। এটা নাকের ডগা টেনে কানের কাছে মুখ নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল রাজ, একটু না, ট্রাস্ট মি। রোদেলা অপরাহ্নে রাজ আর নসি শপিং মলে ঢুকে যমুনা ফিউচার পার্কে এসেছে তারা। দুজনেই গার্ড দিচ্ছে কয়েকজন। বিয়ের কয়েক মাস পেরিয়েছে, কিন্তু তাদের বিয়ের খবর এখনও সোশ্যাল ছাওর হাইপে টপ অফ দ্য টাউন। অনেকের আইকন আর বিজনেস মিডিয়ার পরিচিত মুখ রাজ। সে মাঝ রাস্তায় এক সুরম্য রমণীর জন্য এত পাগল পাড়ায় উন্মাদ হয়ে প্রেম জাহির করে হাসিল করবে কল্পেও ছিল না কারো। অনেক প্রশংসা আর ভালোবাসা কুড়িয়েছে এই জুটি। তাদের এভাবে একসাথে প্রকাশ্যে কমই দেখা যায়। ওদের শপিং মলে উপস্থিতিতে বেশ ভিড় জমেছে। কেউ সামনাসামনি অভিনন্দন জানাচ্ছে, কেউ বুকে গিফট করছে, তো কেউ একটা সেলফি তোলার জন্য মুখিয়ে। চড়ুইদের ধ্যান নেই ওতে। রাজ দু হাত পকেটে গুজে হাঁটছে নির্লিপ্ত। ওর বাম পাশে জড়িয়ে রেখেছে নসি। চারপাশে এত কোলাহল, চিয়ার্স আপ, সাথে তার দিকে ছুড়ে দেওয়া ফ্লাইং কিস দেখে ফোরন কাটে রাজ। দেখছো সবার নজর রাজের উপর, অথচ আমার দৃষ্টি তার রাগিনীতে। প্রতিলোমে ভ্রু কুচকে বলে নসি, সবে আমার হাত নেই, তবে হ্যাঁ আমি হতে যেন নজর না সরে। শেষের কথা কঠিন শোনায় চোখে আশ্বস্ত করে রাজ। পুলকিত মন থার্ড ফ্লোরে এসে চারপাশে চোখ বুলিয়ে নেয় নসি। তৃতীয় লেভেলে জেন্টস কালেকশন সব পরিচিত দোকানে ঢুকে তারা সাদরে অভ্যর্থনা জানায় ম্যানেজার তাদের। কফি সাদলে থামিয়ে ওনাকে একলা ছেড়ে দিতে বলে। টুকটাক কথাবার্তার ফাঁকে এক একটা শার্ট টি শার্ট রাজের গায়ে চেপে ফিটিংস পরখ করে, মানায় কিনা চেক করে নসি। বেচারা রাজ আজ ফেসেছে বইয়ের পাল্লায় পড়ে। এখন রা করারও উপায় নেই, চুপচাপ তাল মিলাচ্ছে। বেশ কিছু শার্ট চয়েস করে গাটের হাতে তুলে দেয় নসি। তখনই চোখ পড়ে ম্যানুকুয়েন জড়ানো শুভ্র পাঞ্জাবিতে। মুহূর্তেই মানস্পটে ভাসে বাবার সুশ্রী মুখটা। কতদিন দেখা হয় না। ভেতরে ফের বিষাদ ক্রন্দন তোলে। বউকে চুপ হতে দেখে চোখ ছোট হয়ে আসে রাজের।
কয়েক কদম পিছিয়ে এসে নওশীর দৃষ্টির উৎসে চোখ রাখে। সেও কাঁধে ঢাকিয়ে হুঁশিয়ানে ওকে ইশারায় বলে হয়তো থামলে কেন। হঠাৎ উত্তর বিনে এগিয়ে পাঞ্জাবিটা বের করে দিতে বলে সেলসম্যানকে। রাজের ওষ্ঠে হাসি ফোটে, সেও বইয়ের পেছনে এসে দাঁড়ায়। এতক্ষণের হাস্যজ্জ্বল মুখে বিরসতা ঘনায় নওশীর, তবুও স্বাভাবিক গলায় বলে, এটা ট্রাই করে দেখেন তো, মানাবে অনেক। তাই করল রাজ। সঙ্গে বগল দাবায় বউকে নিয়ে গেল সেখানে। থমথমে মুখ হয় নওশীর। ট্রায়াল রুমের দরজায় এসে বাধা দেয়। সে বলে, একাই দেখুন না, ততক্ষণে আমি অন্য কিছু চয়েস করি। উল্টো ঘুরে পা বাড়াতেই টান পড়ে ওড়নায়। কিঞ্চিত হোঁচট খেয়ে থামে সে। তোড়ে দীঘল কেশবদ্ধ খোপা বাঁধন হারা হয়। হাঁটু ছাড়িয়ে লুটায় তা মেঝেতে। এই অপূর্ব দোল তোলা একেসে লুটোপুটি বেচাইন করে রাজের মরণসম হৃদ্ধার কান পিছু মুড়ে ভ্রু গুটিয়ে আনে একত্রে। নওশী বিরক্তরে সে আওড়ায়, অন্য টানাটানির অভ্যাস যাবে না, বাড়বে আরো। সোজাসাপটা উত্তর রাজের জবনিকা ছাড়িয়ে নিয়ে ফের বলে নওশী, আবার কি হলো? চেঞ্জ করাবে কে? কি নিষ্পাপ তার আবরু। মনে কপাল চাপড়ালো নওশী, তবে মিলিয়েও গেল তা দ্রুত। মন পুরুষের ওপর যে বিরক্ত আসে না। হাস্যবদনে চুপচাপ ঢুকে পড়ে বরের সঙ্গে। খোলা চরণ নওশীর বরের পায়ের পাতার উপর দাঁড়িয়ে সুধীর হস্তে বোতাম খোলায় লেগে সে দুহাতে ওর কোমর পেঁচিয়ে রেখেছে রাজ। মাথা স্বল্প হেলিয়ে তির্যক সম্মোহনী চোখে চোখ রাখে নওশী, বলে, অভ্যাস খারাপ করা উচিত হয়নি আপনার। তাও দেখো কত ভদ্র আমি। উচ্ছ্বসিত রাজের মুখটা চুপসে যায় মুহূর্তেই। বইয়ের উত্তরে অতি ভক্তি দমে না সে। মুখে দুষ্টুমির ছাপ ফুটিয়ে বলে, তোমার সামনে আমার সবসময় অভদ্র থাকতে ইচ্ছে করে। আহ! শব্দ তুলে চাপড় মারে বুকে। বরের ব্যথায় হাত চাপে সেখানে নওশী। রাজ বিলম্বিত মেদুর গালে দাগ বসিয়েছে দাঁতের। প্রশান্ত হেসে বলে, নজর টিকা লাগিয়ে দিলাম। বাসায় যাব কিভাবে? গলার দুপাশে হাত জড়িয়ে প্রশস্ত বুকটা কপাল ঠেকিয়ে কাঁদো স্বরে বলল নওশী। ফোন আসায় রাজের কথা বলতে বাইরে যায়। মুখে মাস্ক, মাথায় ক্যাপ, শুধু চোখ দুটো উন্মুক্ত। যুবকটি পাশে দাঁড়ায় নওশীর। নিজের কাছে কারো উপস্থিতি টের পেয়ে তাকায় সে। রাগের আভাস মাত্রা বাড়ায় বদনে ওর। সরে যায় একটু দূরে। যুবকটি সামান্য মাথা নত করে বলে, পেলে বুঝি। তাচ্ছিল্য হাসি হাসে নওশীর। এক ভ্রু উঁচিয়ে ঠোঁট বাঁকায় খানিক। ভয় এবার তুমি পাবে। বাহ, তুমি ডাক বেশ লাগলো শুনে। তবে শুনেছিলাম লাস্ট সময়ের আপনি ডাক বেশি শ্রুতিমধুর। সেই ডাক শোনার যোগ্য নাও তুমি। কে সে? নওশী ও কণ্ঠ খাদে নামিয়ে নেয় নম্রতা ঢালে গলায়, আই হ্যাভ আ মাইন্ড সাইকো। হি বেটার রাইডার। ক্রূর হাসির বাক্য বান মুখ দিয়ে নিঃসৃত হতেই গালে দর ঘুষি পরে যুবকটির। ছিটকে পড়ে সে কয়েক হাত। রাজ সোজা ওর গলায় পা তুলে চেপে ধরে মনমোহিনীর আবরুতে চেয়ে ব্যঙ্গ সুর তোলে, আজ কেন জানি বাধা দিলে না? তোমার রাজ আজ তোমার সামনে কাউকে প্রহার করছে, অথচ মুখে হাসি। আপনি মনে হয় ভুলে গেছেন আমি আয়াতুন নওশী রহমান। এসব ফালতুদের জন্য সহানুভূতি আসে না। পায়ের জুতা বাড়িয়ে ধরে পুনরায় বলে, প্রাণ বায়ুর চেয়ে এর মূল্য অনেক। সে আপনার রাগিনীর অতি নিকটে এসেছে, যা বরদাস্ত নয় আমার। ক্রোধিত অনলে অহং শোনায় শেষের কথা। চড়া উচ্চরবে দল ওঠে চার দেয়ালে বাড়ি খেয়ে। ম্যানেজারও ঘামছে দরদরি। হাঁসফাঁসে গলায় মাফ চায়। পিতার জন্য দুঃখিত ম্যানেজারের পৃষ্ঠে রাজ হাঁকিয়ে ওঠে, এগিয়েও না, আর নোংরা লাগে। বাড়ানো পা থামায় না নওশী, বরং হাত তুলে ওপরে। এক ইশারা শেষ না করেই থামে রাজ সহ সব। যেন থমকে দিল গতি। পদপৃষ্ঠে থাকা ছেলেটি হতে অর্ধ হাত দূরে এসে থামে। সে জানায়, এর মুখ দেখবো আমি। বলতেই এক গার্ড এসে মাস্ক ছড়ায় মুখের দেখে বলে নওশী, থুথু ছেটার মতো না। এদিকে রাজের বদন উজ্জ্বল হয়, যার জন্য সে আকাশ পাতাল এক করেছে। সে নিজেই স্বেচ্ছায় তার পদতলে। ভাগ্যের কি নির্মম খেলা। চরণের ঝাঁপ বাড়ায় সে। নাকের রক্ত মুখে লালায়। টাইলস মেঝেতে বিশ্রী লাগছে। গা গুলি আসছে নওশীর। এমনই তার শরীর ভালো লাগছে না দুদিন থেকে। ওয়াক করে ছুটে যায় ওয়াশরুমে অভিমুখে। রাজ এক পলক সেথায় দেখে লেগে পড়ে নিজ কাজে। আড়ালে সবটা দেখে ফোন হাঁকায় অজ্ঞাত উদ্বিগ্নতায় বলে, হয়ে গেছে ম্যাম। নাইম স্যার রাজের কজ্জায়।
গোধূলির ফিকে আলো রং ছাড়াচ্ছে, ক্ষয়ে আসছে তারা নিড়ে ফেরা পাখির বিপরীতে। আজ চোরই জোড়া ব্যস্ত নিজেতে। পৌঁছায় তারা এক অভিজাত আইসক্রিম পার্লারে। বইয়ের মুড ঠিক করতে আসা রাজের এখানে কিং করা এক কোণে টেবিল। রাজ বইয়ের জন্য চেয়ার টেনে ধরে বসে। নসি অর্ডার করে পছন্দের ফ্লেভার আইসক্রিম। পাশাপাশি বসা দুজন বাইট মুখে পুরে কথা তোলে নসি। আমাদের বাসায় আসার পর থেকে পারুকে বোধগম্য হচ্ছে না। সেদিন এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে হোস্টেলে উঠল। নাইম ভাইয়া, আয়াত আম্মু এসেছে শুনে তবুও বাড়ি আসলো না। চিন্তা হচ্ছে আমার। নীরব শ্রোতা। রাজ উত্তর পারে এবার। মনে হচ্ছে প্রেমে পড়েছে পিচ্চি বোনটা। আজ হেয়ালি কথায় ডেকে ওঠে নসি। কি জান? উফ, মজা করছি না আমি। জানি তো বাসায় থাকলে শাসনে থাকে, তাই সে দূরে গিয়েছে। মানুষ কেবল প্রেমে মজলেই ভুল সঠিক গুলিয়ে ফেলে। ছোট সে আবার মনকে বেঁধে রাখাও যায় না। আমি আমার বোনকে চিনি, অবাধ্য হবে না। চোখ দেখেই পড়ে নিয়েছি ওর মনের খবর। হাজার হলেও আমিও প্রেমী পুরুষ। চিন্তায় ব্যাকুল অবস্থা হলো নসির। কথাগুলো মিথ্যে নয়। ফোন নিয়েছে, বাড়ি ছেড়েছে, কল করলে নাম্বার ব্যস্ত দেখায়। হামেশাই পড়াশোনায় অমনোযোগী হয়েছে। না জানি কোন বাজে ছেলের পাল্লায় পড়ল। রাজ আগলে নিল শ্রেয়সীকে, আশ্বস্ত করলো বউকে। আর এত ভাবতে হবে না, 2 মিনিটেই বের করা যাবে সেসব। বোনটা আমার সরল, আর আপনি কথা দিয়েছিলেন ওর খেয়াল রাখবেন। আজ কথা না তুললে তো ভুলেই গিয়েছিলাম। সবটাই নজরে রেখেছি আমি। ফুলের আঘাতও লাগতে দিব না আমার পরিবারে। চলো বাসায়। বেশ নীরব বাড়ি। স্তব্ধতার বুক চিরে রাজের মশমশে জুতোর শব্দ হয়। লিভিং রুম এরিয়ার এসে কপাল কুঁচকে আসে ওর। পাশে থাকা বইয়ের মুখপানে চায়, হাঁক ডাক পারে। আম্মু আদরিনি? না, সাড়া নেই কোনো। তারা দেয় নসি। ভাইয়াদের ফোন দিন। দ্রুত কল লাগায় রাজ। নাইমকে রিসিভ করে জানায় নাইম, তোমরা আসতে দেরি করছো, এর জন্য আমরা একটু বাইরে এসেছি। রামিম মিথিলার সাথে আছে আমাদের। আচ্ছা, সাবধানে আসবে। ফোন ছুঁড়ে তড়িৎ বউকে পাজা করে তুলে নেয় রাজ। হকচকিয়ে যায় নসি। এতে খানিক টালমাটাল টাল সামলাতে গলা জড়িয়ে ধরে। বরের ধমকানি লাগাবে বুঝতে পেরে তার আগেই মাথা ঝুঁকিয়ে ঠোঁটে ঠোঁট চাপে রাজ। পা বাড়ায় কক্ষ অভিমুখে। ছটফটানির তোপে বিরক্ত হয় সে। ওষ্ঠু ছেড়ে দেয় শ্রেয়সীর। লম্বা প্রলম্বিত শ্বাস নিয়ে এবার ধমকায় নসি। পাজি লোক। পুনরায় মুখ বন্ধ করে ওর। শেষে দমে টান আসলে ছাড়া পায়। মুখ নাক সব ফ্যাকাশের সাথে রক্তিম হয়েছে নসির। ঘনকায় নিঃশ্বাস চলছে বেগে। গলার কাছে শার্টে বাঁধা হাত দৃঢ় হয় আরো। লাজে ভাঙা শব্দে থেমে থেমে আওড়ায়, ভদ্র। সুযোগ কাজে লাগাই যান। কক্ষের বিছানায় কাঁপন সম নরম দেহটা এলিয়ে দেয় রাজ। বুকের ওড়না ফেলে দেয় হেলায় নির্নিমেষ। চোখে মগ্নতা আসে ওর। দেখতে থাকে শ্রেয়সীর রাঙা লালচে বদন, বেসাতি বক্ষবাজের উঠানামা, তরঙ্গলয়ে ভেসে আসা শ্বাসের উৎপীড়ন। নিঃশ্বাসের গতি বাড়াতে গলিয়ে দেয় হাত জামা বেঁধে উদরে। আরও নেতিয়ে নিতে শ্রেয়সীর নাভির কুহুরে হাত চালায় আঙুলের অবাধ্য গভীর স্পর্শ। শুধু আসরের আজান পড়ল সর্বত্রই সেই সুরে উপস্থাপন। ঝিলিমিলি নিভ্যস্ত আলোর খেলা চলছে এখনো। আলো আধারের উন্মুক্ত রূপায়ের দীপ্তিতে ভরে আছে কক্ষের আবহাওয়া। দুটো অর্ধনগ্ন দেহে লেপ্টে ঘুমে মগ্ন রাজ। নিজ বুকে শ্রেয়সীকে ওম দিচ্ছে, কমফোর্ট দিয়ে ঢাকা সব। তবুও কিঞ্চিত পিঠ উন্মুক্ত নসির। ঘুম ভাঙে রাজের। হাত উঁচিয়ে শ্রেয়সীকে আরো বুকের উপর তুলে নেয়, ঢেকে দেয় পিঠ। চুলে চুমু খায় তৃপ্তি। হাসি রমণীর তন্ডা ছোটাতে ডাকে, রাগিনী। বেশ বেদনায় নীল হয়েছে আব্রু। সামান্য নরনে কুকড়ে যাচ্ছে নসি। সারা শরীর জ্বলছে এখনো। নাক টেনে ঘুমানো ঘুম ঘোরে জড়ানো গলায় বলল, আপনি খুব অভদ্র। সভ্য ছিলাম কবে? বাহুডোরে কাতর শ্রেয়সীকে দেখে খারাপও লাগে। বুক থেকে পাশে শুইয়ে দেয় নিজে। কাত হয়ে কপালে আসা কেশরাজি গুছিয়ে দেয় কানের পিছে। বইয়ের ডান গালে হাত রাখে রাজ। অপর গালে চুমু দিয়ে বলে হাসকি স্বরে, এত আদর দেওয়া তবু নাজুকতা কমে না তোমার? উল্টো আমায় আরো বেসামাল করে তোলে। নিভু নিভু আঁখি পল্লব খুলে মন পুরুষের চোখে চোখ রাখে নসি। লাজে তাকাতে পারছে না যেন, অথচ একটু আগে মানুষটার প্রণয়ে পিষ্টনে সিক্ত হয়েছে। রাজ পাজা কোলে নিতে ধরে। গোসল সারবের জন্য ব্যথিত শব্দ করে নসি নয়ন জোড়ায় ভিড়ে নোনা পানি। বক্ষ উপরে কমফোর্ট চেপে ধরে। বাম হাতে ডান হাত দিয়ে ওর গলা জড়িয়ে নেয়। চোখে হেসে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় বিবরখানা। রাজ আবার ফোন করেছিল রামিমদের আসতে দেরি দেখে। পরনে এখন তার শুধু জিন্স প্যান্ট। পোক্ত শরীরে
খাজে খাজে বলিষ্ঠতা নিবিড় মনে বাটিতে স্যুপ নিচ্ছে সে। কিচেনে ফুরফুরে মেজাজে হাত চালাচ্ছে দ্রুত, পানি গ্লাস সমেত ট্রে নিয়ে হাঁটা দেয় বিছানায়। আদশোয়া নসির মাথা তুলে তোয়ালে পেঁচানো, শুধু স্নাত করা সুন্দরী তমায় ফুটন্ত গোলাপ যেন হাসি আসছে একটু পর পর একটু। রাজ এসে বয়ে শিওরে বসে বাটিটা হাতে তুলে দেয়। খিদে পেটে খাবার পড়ায় তৃপ্তিতে চোখ বুঝে নিল। আজ ভুলেই বসেছে রাজকে প্রথম সিপ দিতে। অভ্যাস এটা নসি প্রথম লোকমা বরকে খাইয়ে নিচে খাওয়া শুরু করবে। ঠোঁট উল্টে নেয় রাজ, কাদো ভাব আনে আননে, বলে আজ এই অধমকে ভুলেই গেলে। চামিচ ভর্তি স্যুপ মুখের সামনে ধরে নসি, গোগ্রাসে তা চালান করে পেটে। রাজ তাড়া দেয় নসি, গায়ে শার্ট চাপান। দুষ্টুমির রেশ চোখে মুখে বাঁকা হেসে নিজের মুখটা অসহায় বানিয়ে দাগগুলোর উপরে হাত বোলাতে বোলাতে প্রতি উত্তরে একটু রহম করতে আমার উপর। মুখ কুচকে নেয় নসি। কি পাজির পাজি এই লোক! নিজের গলার নিচে দাগ দেখাতে জামা স্বল্প সরালো সে। উন্মুক্ত হলো লালচে ক্ষতগুলো। তড়িৎ রাজ ঠোঁট টাবিয়ে চুমু আঁকে সেথায় চোখ টিপে বলে, দিস বাইট ফর দ্য লাভ অফ মাই লাইফ। অতিষ্ঠ সে বরের মুখ চেপে ধরে অপর হাত দিয়ে রাস্তা সরিয়ে ভ্রু নাচায়, লজ্জা দিতে বলে, আমার বেশি এতটুকু? আরও আঁচড় কাটবে? এই রাত সম্পূর্ণ তোমার, পুরোটাই খেয়ে নাও। বাজে বকা বন্ধ করুন। বুক খোলা রাখলে তার নূর চলে যায়, তাই বলেছি। শক্ত গলায় পেশ করা কথাগুলো নসি বলল। রাজ আমি আরো কি না কি ভাবলাম। ত্যক্ত ভূষণে চুপচাপ গিলছে নসি, কথা বাড়ায় না আর। বইয়ের রাগান্বিত মুখ দেখে বেচারা রাজ তাই করলো, না হলে উপোস করে রাখবে তাকে। সুখপ্রদ মিলনায়তনে বেসুমার আবহ চার দেয়ালের ঘরে সন্ধিতে চড়ুইয়ের বেবাগি চাহনির মাতঙ্গি সুরে লয়েল ছড়াচ্ছে খুব করে। চেয়েই তারা একে অপরের আবরুতে খাওয়া শেষে নসি হাতের বাটি পাশে টেবিলে রেখে ভেজা চুলে পেঁচানো তোয়ালে খুব খুলে সম্মোহনী নজরে ভাটা ফেলতে ঢিল দিল রাজের মুখে। বাঘা হেসে শার্টে গায়ে চাপিয়ে রাজ বউয়ের সামনে আসে। কিছু বুঝতে না দিয়ে পা টেনে ঠিকঠাকভাবে শুয়ে দেয় বউকে। নসি চিল্লায়, শুনল না সে। বিছানায় উঠে বউকে চাপড়ে ধরে শুয়ে পড়ে। সারা রাতে চায় নসি ওকে। হাতের বন্ধন আরো দৃঢ় করে রাজ আয়েশ করে চোখ বুঝে বলে, পরিশ্রম গেল অনেক, ঘুমিয়ে গেলে ছাড়া পাবে। অতিষ্ঠ নসি মুচড়ি জারি রেখে মুখ কুচকে বলে, হায়া সরুন। আবার গোসল করতে চাও? ব্যাস এক বাকি নসির সমস্ত জারিজুরি শেষ। মিয়ে আসে খানিক সে। বইয়ের উষ্ণ ছোট্ট বুকটাকে বালিশ বানিয়ে রাজ গা জ্বালাই নিয়ে হাসি টানলে ঠোঁটে পিঠে মায়ের পরে অনেক। শেষে অনুরোধ করে নসি, এখন কি ঘুমানোর সময়? ভাইয়ারা চলে যাবে, কত কাজ আছে। পিঠে আলতো চাপড় মেরে ডাকে, না সারা নেই, অথচ মানুষটা এখনো জেগে। কি আর করার। বিরক্তি পাশে রেখে নম্রভাবে মাথায় বেলি কাটতে শুরু করে নসি। চড়ুইদের খুনসুটিতে কক্ষে আসে আয়াত। গালদয় ফুলে ওর আব্রুতে রাজ্যের বিষাদের ঘন ঘটা। ওর আশার শব্দে রাজ তাকায় সেদিকে। তড়িৎ উঠে দ্রুত মাকে করে নেয়। মুখটায় সহস্র চুমু দিয়ে জানতে চায়, আম্মুটার কি হয়েছে? ঠোঁট উল্টে কাঁদো কাঁদো স্বরে বলল বুড়িটা, আব্বু বউকে দিয়েছে। ওর নালিশ করতেই দরজায় আসে নাইম। বাবাকে দেখে ঢুকিয়ে নেয় নিজেকে ফুপার গলার ভাঁজে। রাজ পেছনে মোড়ে মিছে ধমক লাগায়, তোমার সাহস তো কম না, আমার মাকে বকা দাও। তোমার মা কি করেছে সেটাও শুনে নাও। এই মেয়ে সব্বার আদরে উচ্ছিনে যাচ্ছে দিন দিন, এত জেদ। মুখটা থমথমে নাইমের কথাগুলো বলে চলে যায়। নসি হাত দিয়ে ইশারা করে কোলে দিতে বলে আয়াতকে। রাজ দেয় না। নিজে গিয়ে বইয়ের পাশে বসলো। ও নসি মায়ের গাল টেনে আলতো হাস শাসায়, দুষ্টু হচ্ছ দিন দিন। কিছু করিনি তো। না করলে এমনি বকে দেয় তোমায়। বইয়ের কথায় বৈপরীত আহ্লাদি জুড়ে দেয় রাজ। মা আমার কিছু করতেই পারে না। ফুপার কথায় বিগলিত হাসিতে টুপটুপ বর্ষণ নামায় চুমুর। নিজেই আবদার ছড়ে আয়াত, আমি তোমার কাছেই থাকবো। স্তব্ধ হয় নসি। রাজ মুখ চাওয়াচই করে অপরের কি উত্তর হয়। কর্পূরের মতো উবে যায় শুকানো বুদ্ধির ক্ষণটুকু। মন খারাপ হয় চড়ুইদের। চাইলে রাখতে পারতো কিছুদিন, কিন্তু নাইমের মেয়ে ছাড়া চলে না। এই যে মেয়েকে একাই সামলায়, নিজের কাছেই রাখে সারাটাক্ষণ। ভেবে বিষাদ বুকে চেপেই হাসি মুখে বোঝাতে নেয় রাজ, আম্মু আজকে যাও তুমি, কিছুদিনের মধ্যেই আমরা তোমার কাছে চলে আসবো। ওয়াদা? জি আম্মা, পাক্কা প্রমিস। বরের ধরা গলায় নসি মুখ তুলে চায় কতটা মায়া স্নেহপরায়ণ। আচ্ছা, আশা বাড়িয়ে সে যদি অন্যজনের হতো, সে এই মানুষটা কি ভালো থাকতো? মুখ বাড়িয়ে গালে চুমু দেয় ওর।
পরপর মায়ের আদরের মুখটা শেষবেলায় স্নেহের বাদল নামায় গালে হাত দিয়ে বাবু হয়ে বিছানায় বসে মিথিলা। ভালো লাগছে না কিছু, রামিমেরও সান্নিধ্য অসহ্য লাগছে। আনমোনায় সপ্তদশীর মেজাজি হওয়ায় বদল চলে এখন বেচারা রামিম। ব্যর্থ বইয়ের মন বুঝতে এবার হবে নাই কেন এই মেয়ের মিনিটে মিনিটে মুড সুইং চলে। সামনে এসে অসহায় বদনে কপালে চুমু দেয়, ফিরেও দেখে না মিথিলা, তেমনই রয়। অপারগ রামিম বকে কোলে তুলে নেয়, ত্যক্ততায় ধৈর্য হারায়। ভাইয়ের সাথে বাপের বাড়ি পাঠিয়ে দেই চলো। তাই দেন, তারপর গিলে খাওয়া ওই শাকচুন্নিরে বিয়ে করে আনলেন। কালকের ঘটনা নিয়ে এখনো খোঁটা দিচ্ছে মেয়েদের এই স্বভাব বুঝি, বলে রামিম। কাজকর্ম বাদ দিয়ে সারাদিন সময় দিলাম, যা আবদার করলে পলক ফেলার আগেই এনে দিলাম, তারপরও এসব কেমন কথা? ভালো লাগে না তোমার মুখে এসব শুনতে? স্বামী শক্ত কথায় তবু নির্লিপ্ত মিথিলা তেমনি কণ্ঠেই বলে, তা লাগবে কেন? শুভ্রপরি, আমি রেগে যাচ্ছি। বিছানায় বসে রামিম বউকে কোলে নিয়ে মিথিলা শার্টের দ্বিতীয় বোতামটা খুলে আরও উন্মুক্ত করে সেথে নাক ডোবায়, গলা জড়িয়ে কোমরের দুই পাশে পা দিয়ে মুখোমুখি হয়ে বসে। ক্ষীণ হাসির ফোয়ারা রামিমের, বলে উষ্ণ গলায়, আদর চাই। এভাবেই থাকতে ইচ্ছে করছে, এখন আর আপনি আমায় সময় দেন না। ভারী কণ্ঠের নালিশ জানায় মিথিলা। রামিম ওর খোপা খুলে দেয়, চুলগুলো পিঠ ছড়িয়ে যায় মুহূর্তেই। সপ্তদশীর সবটুকু তাকে ঘিরে হাস্যরসের জবাব পারে, সব বাদ দিয়ে এভাবে কোলে নিয়ে সারাদিন বসে থাকবো তাহলে? অলি যেমন বকুলের ঘ্রাণে বশ রয়, তেমনি আপনিও রবেন, হরহামেশা চাই না। ব্যাগপত্র সব লিভিং রুমে জড়ো করছে কাজের লোক, তা তদারকির ফাঁকে নাইম নিচে আসতে বলে সবাইকে। বাবার বুকে ঘুমন্ত আয়াত না হলে নিতে পারতো না ওকে। ডাক শুনে রামিম রাজবউকে নিয়ে নিচে নামে। বিমোষ ছেয়ে যায় সবার বুকে। মিথিলা ছোট্ট প্রাণটাকে নিজের বুকে মিশিয়ে নিয়ে আদর দিল। নসি এগিয়ে বোনকে এক হাতে জড়িয়ে ধরে সামলায়। সবার দুঃখী মুখগুলো দেখে নাইমেরও অপরাধী মনে হচ্ছে নিজেকে, যেন তাদের থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে আয়াতকে। আর সে ঘুমিয়ে তলিয়ে জেগে থাকলে হয়তো বাবার নাজেহাল অবস্থা করতো। তার বাবুর চোখে পানি দেখে কাষ্ট হেসে বলল, সেটা নাইম। মেয়ে জেগে থাকলে তোমাদের এমন অবস্থা দেখলে আমাদের আস্ত রাখতো না। দীর্ঘকায় শ্বাস নিয়ে মেয়েকে কোলে নিল সে। সালাম জানিয়ে আসছে বলে বেরিয়ে গেল। মায়ার টানে পিছু মুড়ে দেখল না আর। দীর্ঘকায় শ্বাস নিয়ে মেয়েকে কোলে নিল সে। সালাম জানিয়ে আসছে বলে বেরিয়ে গেল। মায়ার টানে পিছু মুড়ে দেখল না আর। নসে মিথিলা চোখাট মারালো না, বসে পড়ে সোফায়। তারা বুকে আগলে নেয় ক্রন্ধনরত বোনকে সে। ওদের একবার দেখে রাজ রামিমও পিছু নিল রাইমের। সাবধান বাণী শুনিয়ে ড্রাইভারকেও সতর্ক করে রামিম। গাড়িতে উঠিয়ে দিয়ে বাইতরে বাবার কোলে থাকা আয়াতের কপালে চুমু দিয়ে আওড়ায় রাজ, আমার বুকটা তোমায় অনেক মিস করবে আম্মা। শটান হয়ে গাড়ির দরজা লাগিয়ে দেয় সে। সরে আসে, ভাইয়ের কাজ জড়িয়ে ধরে দেখতে লাগে চলন্ত গাড়িকে যতক্ষণ না চোখের আড়াল হয়। অপর হস্তে তর্জনী আঙুল ধারা সন্তর্পণে নোনা জলের ফোঁটাটুকু মুছে ফেলে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।